আরও একটি অসাধারণ রেজাল্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা বর্তমানে আছি মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা 2025-26-এর জাতীয় মেধায় ষষ্ঠ স্থান অধিকারী মোহাম্মদ মিনহাজুল হকের সাথে। তো মিনহাজের সাথে প্রথমেই জিজ্ঞাসা করব তার এই যে চান্স পাওয়ার জন্য তার অনুভূতি কেমন ছিল, এবং তাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। তো মিনহাজ, এখন তুমি যে এত সুন্দর রেজাল্ট করছো এবং ঢাকা মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছো, তোমার অনুভূতিটা কেমন? সবাইকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিনহাজুল হক। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকার করে ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নের সুযোগ পেয়েছি। তো রেজাল্ট জানার পরে আসলে সেই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি আসলে এক্সপেক্ট করি যে 6th হব। তো সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা যে ষষ্ঠ স্থান অধিকার করতে পেরেছি। তো আমার মেডিকেল সম্পর্কিত যেই অ্যাডমিশন জার্নিটা সেটা শুরু হয় মেইনলি টেস্ট পরীক্ষার পর আমি বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, জিকে, ইংলিশ, মেডিকেল স্ট্যান্ডার্ড কীরকম কোশ্চেন হয় সেগুলো নিয়ে অ্যানালাইসিস করি এবং দেখা যেত বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় অ্যাটেন্ড করি। তো তোমার এই যে এত সুন্দর একটা রেজাল্টে নিশ্চয়ই পরিবারের সবাই বা আত্মীয় স্বজন সবাই অনেক খুশি হয়েছে। হ্যাঁ, রেজাল্ট পাওয়ার পর আমার আম্মুকে প্রথম জানাই, তো আম্মু রেজাল্ট পেয়ে অনেক খুশি হয়। তো আমার আব্বু বাসায় ছিল না, তো উনি ফোন কলের মাধ্যমে জানার পরে উনি অনেক খুশি হয়েছেন। আসলে আমার আম্মু আব্বু দুজনেই ডক্টর। ছোটোবেলা থেকে আম্মু আব্বুকে দেখে অনেকটা অনুপ্রাণিত হতাম যে ডক্টর পেশাটার প্রতি মানুষের সেবা করার একটা অবশ্যই সুযোগ আছে। তো সেক্ষেত্রে বলা যায় পরিবারের সকলেও রেজাল্টে অনেক খুশি হয়েছেন। আচ্ছা, আম্মু আব্বু দুজনেই ডাক্তার। তো ডাক্তার হওয়ার ইচ্ছাটা কি এখান থেকে আসছে নাকি অন্য কোনো কারণ আছে যে ডাক্তার হব এরকম একটা ইচ্ছা? না, ওই যে বললাম ছোটোবেলা থেকে আম্মু আব্বুকে দেখতাম যে ওখান থেকেই ডক্টর মানে পেশাটার প্রতি একটা আলাদা ভালো লাগা কাজ করতো। আচ্ছা, তো এত সুন্দর রেজাল্ট করছো তুমি একটা, তো এইটার প্রস্তুতি কি শুধুমাত্র অ্যাডমিশন টাইম থেকেই নাকি মেডিকেলের পড়াটা আরও আগে থেকে শুরু করা উচিত, বা তুমি কি করছিলে? ভাইয়া, আমি যেহেতু নটরডেম কলেজে ছিলাম, তো শুরু থেকে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম বলতে গেলে। কারণ নটরডেমে সাস্টেন করতে গেলে আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া ছাড়া বিকল্প নেই। তো তখন দেখা যেত একাডেমিকে আমি বায়োলজি কলেজের সাথেই পড়েছিলাম, মানে শর্ট সিলেবাসটা টেস্টের আগে কাভার ছিল। টেস্ট পরীক্ষার পরে আমি বায়োলজি ফুল সিলেবাস বা কেমিস্ট্রি, ফিজিক্স এগুলোর মেডিকেল স্ট্যান্ডার্ড পড়াশোনাটা করি এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম অ্যাটেন্ড করতাম। তো সেক্ষেত্রে মেডিকেল প্রিপারেশনও একটা এইচএসির আগে ভালো লেভেলের হয়ে গিয়েছিল। এইচএসসির আগে একটা ভালো লেভেল প্রিপারেশন নিয়ে তুমি এখানে আসছো। আচ্ছা, তো দিনে কতক্ষণ আসলে পড়া উচিত? আমরা জুনিয়রদের কাছ থেকে কিন্তু এই কোশ্চেনটা ইনভেরিয়েবল অনেক বেশি কোশ্চেন আসে যে দিনে কত ঘন্টা পড়া উচিত এবং কতগুলো রাইটারের বই পড়া উচিত। এই ক্ষেত্রে জিনিসটা আসলে ভ্যারি করে। আমার ক্ষেত্রে যেটা বলা যায় যে আমি খুব বেশি পড়তাম না, আবার কমও পড়তাম এমনটা না, মানে কনসিস্টেন্টলি পড়ার চেষ্টা করেছি। দেখা যেত যে কোনো দিন 4 ঘন্টা পড়েছি, আবার কোনো দিন 6-7 ঘন্টা বা 8 ঘন্টা। তো ফিক্সড কোনো টাইম ছিল না আমার ক্ষেত্রে এবং ফিক্সড কোনো রুটিনও ফলো করিনি, কিন্তু চেষ্টা করেছি কনসিস্টেন্ট থাকার। আচ্ছা, তো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কি অনেক কঠিন জিনিস, অনেক বাইরের ইনফরমেশন অনেক বেশি মুখস্থ করা দরকার আছে, নাকি মূল বই ফোকাস করে আমরা সামান্য কিছু বাইরের ইনফরমেশন যেগুলো স্ট্যান্ডার্ড সেগুলো পড়লেই এনাফ পরীক্ষার জন্য? আমার ক্ষেত্রে বলবো আমি মেইনলি বোটানির জন্য হাসান স্যার এবং জুলজির জন্য আজমল স্যারের বইটা ফলো করেছিলাম। এর পাশাপাশি আমার পক্ষে যতটুকু সম্ভব এক্সট্রা রাইটার ইনফোগুলো জানা, মানে কিন্তু প্রথমে আমার অবশ্যই হাসান স্যার এবং আজমল স্যার কমপ্লিট থাকতে হবে, এরপরে আমি এক্সট্রা জিনিস এক্সপ্লোর করতে পারি। তো আমি বলবো খুব বেশি পড়ার দরকার নেই। দেখা যায় যে অনেক সময় আমি অনেক বেশি এক্সট্রা ইনফো পড়লাম, কিন্তু পরে আমি এক্সামে গিয়ে সহজ জিনিস ভুল করে আসলাম। যেমনটা এবারে মেডিকেল ভর্তি পরীক্ষায় বায়োলজি কোশ্চেন কিন্তু কোনো মানে তেমন একটা এক্সট্রা রাইটার বই থেকে আসেনি, হয়তো বা একটা এসেছে মানে আলিম স্যারের বই থেকে, কিন্তু ওটাও আলিম স্যারের বই অনুশীলনীতেই ছিল। তাই আমি বলবো এক্সট্রা ইনফো অবশ্যই পড়া উচিত, কিন্তু ওটার জন্য মানে এক্সেস টাইম ওয়েস্ট না করে আমার মানে মেইন বেসিকটা ঠিক রাখা বেশি জরুরি বলে মনে করি। আমরা মেইন বই পড়ে আমরা এক্সট্রা ইনফরমেশান কিছু কিছু ইনফরমেশান বা অনুশীলনের কোয়েশ্চেনগুলো সলভ করলে মোটামুটি আমাদের কভার হয়ে যাবে ওইটা। আচ্ছা, তো আরেকটা কোয়েশ্চেন বা আরেকটা আমাদের চিন্তার বিষয় হচ্ছে এই যে এক্সাম হলের 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিট, এই টাইমে কিন্তু নিজের নার্ভটাকে কন্ট্রোল করা অনেক টাফ হয়ে যায় অনেকের জন্য, অনেক ভালো স্টুডেন্ট চান্স মিস করে ফেলে। তো তোমার ক্ষেত্রে ওই অভিজ্ঞতাটা কেমন, যে এক্সাম হল বা ওই যে এনভায়রনমেন্টটা ওইখানে নিজেকে কীভাবে কন্ট্রোল রাখা যায়? না, আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি মেডিকেল ভর্তি পরীক্ষার আগে যথেষ্ট মেডিকেল স্ট্যান্ডার্ড কোশ্চেন, মডেল টেস্ট বা এগুলো দেওয়ার ফলে আমার দেখা যেত যে আমার জানা জিনিস তেমন ভুল যেত না বা এফিসিয়েন্সি আমার ভালো ছিল। তো সেক্ষেত্রে সেটা একটা বড় ফ্যাক্টর ছিল মেডিকেল ভর্তি পরীক্ষায়। আমি মানে আমার এফিসিয়েন্সিটা আমি বলবো যে আমার
তেমন একটা মানে জানা জিনিস আমি ভুল করিনি। তো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে মেডিকেল ভর্তি করে অনেকে দেখা যায় যে নার্ভ কন্ট্রোল করতে না পারার কারণে জানা জিনিস ভুল হয়ে যায়। তো জানা জিনিস ভুল হলে যে ব্যাপারটা হয় যে একটা আমি আনকমন কোশ্চেন যদি আমি না পারি তাহলে আমার সমস্যা হয় না, কিন্তু জানা জিনিস ভুল করার কারণে কিন্তু 1-2 মার্ক মানে জানা জিনিস না পারলে দেখা যায় যে র্যাঙ্কটা অনেক পিছনে চলে যায়। তো সেই ক্ষেত্রে নার্ভ কন্ট্রোল করাটা অবশ্যই অনেক জরুরি এবং সেই জন্য এক্সাম দেওয়ার কোনো বিকল্প নেই। আচ্ছা, আর একটা দুটো সহজ কোশ্চেন ভুল হয়ে গেলে কিন্তু বাকি যে কোশ্চেনগুলো তার একটা ইম্প্যাক্ট পড়ে ওইটার জন্য। আচ্ছা, তো তোমার এই জার্নিতে আমরা অনেক কিছুই তোমার কাছ থেকে শুনলাম, হয়তো পরবর্তীতে আরও কোনো সেশনে তোমার কাছ থেকে এগুলো নিয়ে কথা হবে। এখন একদম শেষ পর্যায়ে যে জুনিয়র আছে তোমার 26 বা 27 ব্যাচের, তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলতে চাও কিনা? জুনিয়রদের উদ্দেশ্যে আমি বলবো যে শুরু থেকে এইচএসসির শুরু থেকে আমার অ্যাডমিশন ওরিয়েন্টেড পড়াশোনাটা একটু করে এগিয়ে রাখা উচিত। যেমন কোশ্চেন ব্যাংকটা যদি একটু অ্যানালাইসিস করা যায় যে কী কী কোশ্চেন বিগত বছরে এসেছে এবং সেই অনুযায়ী যদি প্রিপারেশনটা আরও এক ধাপ এগিয়ে নেওয়া যায় তাহলে আমি মনে করব যে এটা ফ্রুটফুল হবে। কারণ অ্যাডমিশন সিজনের যে 3 মাস ওটা দেখা যায় অনেক সময় এনাফ হয় না, বা এত মেডিকেলের সিলেবাস তো একটা ভাস্ট অনেক একটা সিলেবাস, তো সেটা 3 মাসে কভার করাটা আসলেই অনেক টাফ। তো শুরু থেকে যদি আমি অল্প অল্প করে একটু প্রিপারেশন নিয়ে রাখি তাহলে সেটাই মনে করি অনেক অবশ্যই অনেক উপকার হবে। আচ্ছা, আর মেডিকেলের জিকে ইংলিশের জন্য প্রথম থেকে কীভাবে শুরু করা যায়? জিকে ইংলিশের জন্য আমি বলবো আমি এইচএসসির আগে আসলে জিকে ইংলিশ তেমন একটা পড়ি নাই, আমি এইচএসসির পরেই জিকে ইংলিশটা মেইনলি ফোকাস করি। তো ইংলিশের ক্ষেত্রে আমি বলবো বেসিক যেই রুলসগুলো আছে বা ভোকাবুলারির জন্য আমাদের সিনোনিম অ্যান্টোনিম বা বিভিন্ন গ্রুপ ভার্বস বা এগুলা একটু ভালো মতো আয়ত্ত রাখলে বা কোশ্চেন সলভের মাধ্যমে যদি একটু বেশি প্র্যাকটিস করা যায় তাহলে সেটা কার্যকরী হয়। আবার জিকের ক্ষেত্রে আমি বলবো জিকে আমি একটা বই ফলো করেছি মেনলি, আমি এত বেশি বই ফলো করিনি, আর পাশাপাশি সাম্প্রতিক জিনিসগুলো যতটা জানা যায় ততটা জানার চেষ্টা করেছি। আচ্ছা, তো আমরা মিনাতুলের কাছ থেকে অনেক সুন্দর কথা শুনলাম, তার অভিজ্ঞতার কথা শুনলাম।